আমন্ত্রণ ২১ রাতে আমাদের আজকের বিষয় ভ্যাট কেন দেব। দর্শক, আপনারা জানেন প্রতি বছরই ১০ ডিসেম্বর পালন করা হয় ভ্যাট দিবস এবং ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করা হয়। আজকে আমাদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সদস্য কাস্টমস ও ভ্যাট প্রশাসন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মশিউর রহমান, এসিএমএ প্রথম সচিব, ভ্যাট পলিসি, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা। আপনাকেও ধন্যবাদ এবং আপনাদের মাধ্যমে ২১ টিভির সকল দর্শককেও ধন্যবাদ জানাচ্ছি। জি, আমরা আলোচনায় যাই। আজকে শুরুতে ভ্যাট নিয়ে যেহেতু আমাদের আজকের বিষয়, আমি সরাসরি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের কাছে জানতে চাই, আসলে ভ্যাট আমরা কেন দেব? এটি আসলে সব মানুষের প্রশ্ন, সাধারণ মানুষের মোটা দাগে একটি প্রশ্ন যে ভ্যাট কেন দেব, বা এইটাতে দেওয়াতে আমার কি সুবিধা? ধন্যবাদ। ভ্যাট কিন্তু আমাদের বর্তমানে মূলত যেই আমরা কর রাজস্ব বলি, তিন ধরনের কর রাজস্ব। একটি হচ্ছে যে প্রত্যক্ষ আয়কর, আর একটি হচ্ছে পরোক্ষ কর, যে আমদানি পর্যায়ে যে আমরা আমদানি শুল্ক এবং অন্যান্য শুল্ক করাদি পরিশোধ করে থাকি, যেটি প্রযোজ্য হয় আমদানি পর্যায়ে, এবং স্থানীয় এবং আমদানি পর্যায়ে প্রযোজ্য ভ্যাট বা মূল্য সংযোজন কর, এবং এটার সাথে আসলে ইয়েটাও জড়িত, আরেকটি সম্পূর্ণ শুল্কের বিষয়টা জড়িত আছে। তো মূলত আপনি আমাকে যদি একটু এলাও করেন, জি অবশ্যই। সেটা হচ্ছে যে আমরা সবাই এটা শান্তিপূর্ণ, আমরা যেটাকে বলি অর্ডার্ড সোসাইটিতে বসবাস করতে চাই। আমরা বিশৃঙ্খলাকে পরিহার করতে চাই। আমরা একটা সমৃদ্ধশালী জাতি হতে চাই। সমৃদ্ধ, আমি বলবো যে ভৌতিক এই আমাদের যে অবকাঠামোগত উন্নতি, হ্যাঁ সেটি প্রয়োজন দরকার। অ্যাট দ্য সেম টাইম আমাদের যেই মনস্তাত্ত্বিক যে শান্তি, সেটিরও প্রয়োজন। এটার প্রয়োজনের জন্য যে রাষ্ট্র কাঠামোকে আমাকে যদি সুন্দরভাবে কাজ করতে হবে, এবং রাষ্ট্রের বিভিন্ন যন্ত্র কাজ করে আপনারা জানেন, এবং সেজন্য বিপুল অর্থের প্রয়োজন হয়। সে অর্থ মূলত কর রাজস্ব থেকেই এসে থাকে। আমাদের বর্তমান প্রায় ৯০% কাছাকাছি যে রাজস্ব আদায় হয়, সেটা হলো কর রাজস্ব। আর যে নন ট্যাক্স রেভিনিউ, যেমন আমাদের স্ট্যাম্প ডিউটি আছে, অন্যান্য বিভিন্ন ধরনের সরকারি আয় আছে, যেমন লিজ দিয়ে থাকে জলমহল, বালমহল, ল্যান্ড ট্যাক্স, এগুলা থেকে, সেগুলা লিটল ওভার 10% অর ক্লোজ টু 15%। 85% অর মোর আসে কিন্তু আমাদের এই প্রত্যক্ষ এবং পরোক্ষ কর থেকে। তো আপনি এটা ব্যাপক সমালোচনা রয়েছে, এটা নিয়ে বিভিন্ন মতভেদও আছে যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও নিয়ে, এটা যে হিসাবটা করা হয় সেটা নিয়ে হয়তো বিতর্ক থাকতে পারে, কিন্তু এটা নিয়ে কোনো বিতর্ক নেই যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও ওয়ান অফ দ্য লোয়েস্ট, এবং এটা জাতি হিসাবে আমাদের জন্য অত্যন্ত লজ্জার। এটাকে আমাদের উন্নত করতে হবে। এটার কারণ কি? লোয়েস্টটা হওয়ার কারণ কি? এটা কি আমাদের সক্ষমতা, নাকি আমরা এ বিষয়ে আমরা সচেতন না, বা এটা আমরা আগ্রহী নয়? আমি বলবো যে আপনি জবাবটা দিয়ে ফেলেছেন, যে আপনি তিনটি কথা বলেছেন। এই তিনটি আমার মনে হয় ইটস অ্যাট ওয়ার্ক, তিনটাই অন্যভাবে, এই তিনটাই এই কারণ, এবং আরও কারণও আছে। তার মধ্যে মূল কারণগুলো আপনি বলে ফেলেছেন আমার প্রশ্নে। আমি একটু আপনাকে, যদি আমাকে সময় দেন, আমি বলি, সেটা হচ্ছে যে কেন আমি ভ্যাট দেব। আসলে মানুষকে এই জিনিসটা সচেতন করতে হবে। প্রথম কথা হলো যে আমি যদি আমার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, তাহলে আমাকে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের যদি নিরাপত্তা না থাকে, তাহলে আমার নিরাপত্তা থাকবে না। দীর্ঘদিনের যেই চিন্তাভাবনা ছিল, ট্র্যাডিশনাল থিঙ্কিং অ্যাবাউট ন্যাশনাল সিকিউরিটি, যে জাতীয় নিরাপত্তা বলতে আমরা কী বুঝি, যে খুব বিখ্যাত একজন স্টাডিজ এক্সপার্ট ওয়াল্টার লিপম্যান, তিনি বলেছিলেন যে এ নেশন হ্যাজ সিকিউরিটি when it does not have to sacrifice its national interests to avoid war, and is able, if challenged, to maintain them by such war. অর্থাৎ এটা সামরিক সক্ষমতার উপর একটা জাতির নিরাপত্তা অনেকাংশে নির্ভর করে। তার বিপরীতে গিয়ে, আমি বিপরীতে বলবো না, এটা সম্পর্ক হিসেবে গিয়ে বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট এবং সাবেক ইউএস সেক্রেটারি অফ ডিফেন্স রবার্ট ম্যাকনামারা একটা অসাধারণ উক্তি করেছিলেন, সেটা প্রণিধানযোগ্য। তিনি বলেছেন যে সিকিউরিটি ইজ নট মিলিটারি হার্ডওয়্যার, অলদো ইট মে ইনক্লুড ইট
Security is not military force, although it may involve it. Security is not traditional military activities, although it may encompass it. Security is development. Without development, there is no security. So, উন্নয়নের স্বার্থে উন্নয়ন এবং নিরাপত্তা অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং দুটোকেই নিশ্চিত করে কিন্তু আমাদের যে রাজস্ব। কারণ আমি যদি সামরিকভাবে বলীয়ান হতে হয়, আর্থিকভাবে বলীয়ান হতে হয় রাষ্ট্রকে, তাহলে কিন্তু অভ্যন্তরীণ রাজস্বের কোনো বিকল্প নেই এবং সেটাকে আমাদেরকে ধারাটাকে বেগবান করতে হবে এবং এই জন্যই জনগণকে বুঝতে হবে যে এটা ইটস নট এ চ্যারিটি, এটা আসলে আমি রাষ্ট্রকে ঋণ দিচ্ছি, তার বিনিময়ে আমি রাষ্ট্র থেকে নিরাপত্তা পাচ্ছি, সকল ধরনের অবকাঠামোগত সুবিধা পাচ্ছি, রাষ্ট্রের উন্নয়ন হচ্ছে এবং এক্ষেত্রে জনগণই আমি মনে করি যে সবচেয়ে মুখ্য ভূমিকাটা পালন করে, কারণ রাষ্ট্রের মূল মালিকানা কিন্তু জনগণেরই। জি, আমি আপনার কাছে আবার আসবো। এই পর্যায়ে আমি মোহাম্মদ মশিউর রহমানের কাছে আসতে চাই। যেটি বলছিলেন, বেশ কিছু কথাই তিনি বলছিলেন যে আসলে কিন্তু আমাদের এই যে আগ্রহ না থাকার কারণ কি, বা এই যে লোয়েস্ট এই হারটা আসলে কিভাবে আরো বাড়ানো যায়? আপনি যদি আমাকে অনুমতি দেন। জি, অবশ্যই। আমি আপনার প্রথম প্রশ্নটাকে আরেকটু সাধারণভাবে একটু বলি। আমাদের স্যার যথেষ্টই বলেছেন, তারপরও একটু সাধারণভাবে যদি বলি যে ভ্যাট কেন দিব, এটাকে আমি একটা উদাহরণ হিসাবে বলি। ধরুন আপনার কাছে একটা গাড়ি আছে, আপনি সেই গাড়ি করে আপনার আপনজনের কাছে দেশে বাড়িতে যাবেন, কিন্তু গাড়ি থাকা মানেই কিন্তু আপনাকে নিশ্চিত করেন আপনি যেতে পারবেন, আপনাকে একটা রাস্তা ব্যবহার করতে হবে। তো যেখানে একটা রাস্তা আছে সেই রাস্তাটা তৈরি করতে হবে, মেনটেন করতে হবে, এটাকে চলাচলের উপযুক্ত রাখতে হবে। আচ্ছা, যে মালিককে আপনি, আমি, আমরা কেউই না ব্যক্তিগতভাবে, আবার আমরা সবাই। তাহলে এইটাকে সচল রাখার জন্য কোনো না কোনো অর্থের প্রয়োজন আছে, যে অর্থ দিয়ে এটা এটাকে চলার উপযুক্ত রাখা যাবে। এই উপযুক্ত রাখার জন্য যে অর্থের যোগানটা হয়, সেই যোগানের জন্যই আসলে রাজস্বর প্রয়োজনীয়তা আসে। এখন এই রাজস্বর জন্য আসলে আপনার দেখতে হয় আপনার সোর্সগুলো কি আছে, কোথা থেকে আনতে পারে। আমার দেশে যেহেতু মধ্যপ্রাচ্য বা আমি কাতার অথবা সৌদি আরবের মতো এরকম ন্যাচারাল রিসোর্স নাই, আমাকে কিন্তু কর ব্যবস্থার উপরেই আমাকে নির্ভর করতে হয়। আপনি যদি দেখেন, যেহেতু আপনার এই জাস্ট এই কোভিডের সময় সৌদি আরব দেখলো যে তার তেলের চাহিদা নাই, তখন কিন্তু তারা নতুন করে অল্টারনেট সোর্সের জন্য সৌদি আরবে ভিএটি সিস্টেমকে ইম্পোজ করানো হয়েছে খুব রিসেন্টলি। কিন্তু কাতারে এখনও ধরেন ভিএটিও নাই, ইনকাম ট্যাক্সও নাই, যেহেতু তার ন্যাচারাল রিসোর্সই জনগণের অর্থের জন্য যে রাজস্ব দরকার হয় সেটা করতে পারে। অর্থাৎ এই যৌক্তিকতাটা হচ্ছে হলো রাষ্ট্র ব্যবস্থা। একটা রাষ্ট্রকে যদি কল্পনা করি, রাষ্ট্রের মালিক জনগণ, সেই মালিকদেরকে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা অধিকার নিশ্চিত করার জন্য যে অর্থ লাগবে, সেই অর্থের পসিবল বেস্ট আপনি উৎসটাকে নির্ধারণ করা এবং আমার দেশের প্রেক্ষাপট অনুযায়ী, যেহেতু আমার রিসোর্স মিনারেল রিসোর্স ওরকম নাই, সুতরাং আমাদের জনগণের অর্থের জন্যই আমাদেরকে রাজস্ব ব্যবস্থা, অর্থাৎ আমাদের বিভিন্ন এনবিআর যেটা করে আমদানি শুল্ক, আমাদের আয়কর এবং আমাদের এই যে ভিএটি মূল্য সংযোজন কর, এর উপরে নির্ভর করতে হয়। অর্থাৎ আমার ভ্যাটটা আমি দিব, আমার কল্যাণে রাষ্ট্র যেন পর্যাপ্ত অর্থ ব্যয় করতে পারে। এখানে দুটি জিনিস আপনি বলছেন, আমার কল্যাণ, আরেকটি বলছেন রাষ্ট্রের কল্যাণ। আমার কল্যাণটা আসলে ব্যক্তিগতভাবে সেই কল্যাণটা কোথায়, কোন জায়গাটায় আসলে? একটি আপনি কথা বলছেন যে রিফান্ডের কথা বলছেন, ভ্যাট দিলে আমার লাভ কি? আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে ভ্যাট আমি, আর এখানে বিষয়টা হচ্ছে রাষ্ট্র আমি, এটা অনেকটা ধরেন আমি এবং আমার পরিবার যেমন, তেমনিভাবে ছোট ছোট গোত্র সমাজ মিলে একটা রাষ্ট্রের অবকাঠামো তৈরি হয়। অর্থাৎ রাষ্ট্রের যে ধারণা আমরা চিন্তা করি, সেখানে আমি এবং রাষ্ট্রের ভিতরে একটা অদ্ভুত একটা অদৃশ্য একটা সেতুবন্ধন তৈরি হয়ে যায়। সেই সেতুবন্ধনের মাধ্যমে আমি যখন আমার উপকার করতে চাই, তখন রাষ্ট্রের উপকারের মাধ্যমে আমার উপকার হবে। তেমনিভাবে আমি যদি আমার ধরেন এই শরীরের যথাযথ যত্ন না নিই, এক পর্যায়ে এই শরীরটা কিন্তু আমাকে ওরকম এনার্জি দিবে না কাজ করার জন্য। অর্থাৎ আপনি যদি বলেন এই যে আমার লাভ কী হবে, রিফান্ড নেওয়া, এখন
এইটার একটা পর্যায় আছে, সেটা হচ্ছে একটা রাষ্ট্র যখন সক্ষমতা যত বেশি অর্জন করবে তখন তত বেশি ন্যায্য হয়ে উঠবে। উন্নত দেশে যেহেতু আমাদের ভিএটিটা অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্সটা একজন ধনী গরিব সবাইকেই দিতে হয়, তারা দেখা যায় যে একটা বছর শেষে যখন আয়কর বিবরণী জমা দেন তখন যারা ডিপেন্ডেন্ট বেশি, যারা একটা সার্টেন ইনকাম ক্লাসের নিচে বিলং করে, তাদেরকে কিন্তু জিএসটি রিফান্ড দেওয়া হয়। আমার রাষ্ট্রে এখন কর জিডিপি রেশিও এত কম, আমরা যদি সেখানে যেতে চাই তাহলে এই ব্যবস্থা, এই ন্যায্যতাগুলোকেই আমাদেরকে এনশিওর করতে হবে। এবং এটা যখন এনশিওর করতে পারবো তখন নিশ্চয়ই আমরা সরাসরি বেনিফিটগুলো তখন লাভ করা শুরু করব। এবং আপনি এছাড়াও আমরা জনগণ যেন উদ্বুদ্ধ হয় আমাদের ভিএটি দিতে, এবং আমাদের তার এই যে আমাদের মূসক চালান, ভিএটি চালান যেটা, সেটা গ্রহণ করে। সেটার জন্য কিন্তু আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। আমরা এখন প্রতি মাসে একটা লটারি হয় এবং সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দেওয়া হয়। অর্থাৎ আমরা জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি এটা যে ভ্যাটের টাকাটা আসলে এমন একটা অ্যাকাউন্টে জমা হয়, যে অ্যাকাউন্টের মালিক আপনি আমি সবাই। আপনি যেমন আপনার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে টাকা জমা দিয়ে কখনো জমা রসিদটা না নিয়ে আসবেন না, জি, এই যে এই ফিলিংসটা যখন রাষ্ট্রের প্রতি আপনার আসবে তখন আপনি ভ্যাট চালান নেওয়া ছাড়া আসবেন আমি না একটু কখনোই। সাপ্লিমেন্ট করতে চাই। জি, সেটা আমি একটু যোগ করি সঙ্গে, আমি আপনার কাছেই প্রশ্নটা আমি রাখতে চাই। তিনি বেশ কিছু তথ্য আমরা পেলাম তার মাধ্যমে। আমি আজ পর্যন্ত আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, আমি আজ পর্যন্ত কোনো দোকান বা কোনো প্রতিষ্ঠান থেকে আমাকে ভ্যাটের কোনো রসিদ আমি পাইনি। আমি জানি না কতজন মানুষকে এই রসিদটা দেওয়া হয় বা আদৌ কাউকে দেওয়া হয় কিনা, এটি কেন? ওই যেটা আপনি প্রথমে বলেছিলেন যে জনসচেতনতার অভাব, যে আমরা নিজেরও সচেতন না। আমি যেটা সাপ্লিমেন্ট করতে চেয়েছিলাম, যখনই আমি ভিএটিটা দিচ্ছি, রাষ্ট্রকে কিছু দিচ্ছি, আমি রাষ্ট্রকে ওন করছি। যখন আমি রাষ্ট্রকে ওন করছি তখন কিন্তু রাষ্ট্র থেকে আমি আমার লেজিটিমেট যে ইয়েগুলো, রাইটসগুলো, সেগুলো এনফোর্স করার জন্য আমি কিন্তু রাষ্ট্রকে বলতে পারি। যেখানে একটু আগে বলছিল, যেখানে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে কোনো ট্যাক্স সিস্টেম ছিল না, কারণটা তাদের এত বেশি ন্যাচারাল রিসোর্সেস, সেখানে কিন্তু দেখেন জনগণ কিন্তু সেখানে সাবজেক্ট, প্রজা, তারা কিন্তু সিটিজেন না। প্রজা এবং নাগরিকের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। তা আমি মনে করি ভ্যাট দিয়ে আমরা কিন্তু নাগরিক হতে পারি, আমরা কর পরিশোধ করে নাগরিক হতে পারি, রাষ্ট্রকে বাধ্য করতে পারি যে আমার ন্যায়সঙ্গত যে অধিকারগুলো আছে সেগুলো নিশ্চিত করার জন্য। কোনো ফ্রিল্যান্স নাই, যেখানে আপনি যখনই দিবেন তখনই আপনার একটা রাইট জন্ম নেয়, একটা অধিকার জন্ম নেয় যে আমাকে সুশাসন দিতে হবে, সামাজিক যে সোশ্যাল জাস্টিস, যেটা চমৎকার একটি কথা বলেছেন আপনি। এই কথাগুলো কিন্তু আমরা রোজই শুনতে হয়। আমি ভ্যাট দিচ্ছি, আমি ট্যাক্স দিচ্ছি, আমি রাষ্ট্র যা যা বলছে আমি সব কিছুই করছি, কিন্তু রাষ্ট্র আমাকে তো তার বিনিময়ে কোনো কিছু দিচ্ছে না। যেটা আমি বলছিলাম যে এটি দিয়ে আমার আসলে লাভ কি হচ্ছে? লাভ হচ্ছে আমরা হয়তো সরাসরি ওভাবে পাচ্ছি না। যে আপনি একটু চিন্তা করুন যে আজকে ঢাকা চিটাগং যে চট্টগ্রাম মহাসড়কে যতগুলো গাড়ি চলে, আজকে থেকে 40 বা 50 বছর আগে রাস্তা যেই উইথ ছিল, প্রশস্ততা, সে উইথ যদি বজায় থাকতো, আমরা যদি হাজার হাজার কোটি টাকা যদি আমরা অবকাঠামো উন্নয়নে ব্যবহার না করতাম, তাহলে কি আমি ঢাকা থেকে চিটাগংয়ে বাই রোড যেতে পারতাম? আমার মনে হয় এটা অসম্ভব ছিল, এবং আমরা সবাই কিন্তু বাই আর যেতেও পারবো না। সো জনগণও কিন্তু রাষ্ট্রকে অনেক দিয়েছে, এই জনগণই তো, এই টাকা তো জনগণের টাকা। সেটাই বলছি, জনগণ বলছে আমি দিচ্ছি, এবং কিন্তু এই যে সুবিধাটা পাচ্ছে, যেখানে আগে আরো আমার সুবিধা চাই, হ্যাঁ সেটাই, এটা তো এন্ডলেস। হ্যাঁ অবশ্যই আমরা সেই জনকল্যাণমূলক রাষ্ট্র, যেটা ওয়েলফেয়ার বিশেষ করে স্টেটে, মৌলিক যে চাহিদাগুলো মানুষের, সেজন্য আমাদের যারা হু আর মোস্ট অ্যাবল তারা যেন বেশি করে ট্যাক্স দেয়। যেমন আমাদের ভিএটিটা কি, এটা হলো অ্যাড ভ্যালোরেম। হ্যাঁ, ধরেন কেউ একজন একটা 500 টাকার শার্ট কিনলো, যদি এখন 15% আর টার্গেট বেস এখানে কম রেট, হ্যাঁ সেটা নিয়ে অন্য বিতর্ক হতে পারে। উনি যদি স্ট্যান্ডার্ড রেটটা হয়, ইউনিক রেট হয়, তাহলে গত 75 টাকা হবে। আবার একটা শার্টের দাম, যিনি ধনী মানুষ তিনি 10,000 টাকা দামের একটা শার্ট কিনতে পারেন, তাহলে তাকে দিতে হবে 1,500 টাকা। তাহলে সবার মধ্যে যদি যে আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু ভোগ করব, সে অনুযায়ী আমি আমার সামাজিক যে দায়বদ্ধতা, সেই জায়গা থেকে আমি সে পরিমাণ
শুল্ক করা দিতে পরিশোধ করব বা এই ক্ষেত্রে আমি ভ্যাট পরিশোধ করব, তাহলে কিন্তু আপনি দেখেন রাষ্ট্র কোষাগার কিন্তু অনেক স্ফীত হবে। এবং আমাদের ন্যাশনাল এক্সচেকারটা আমি যেটাকে বলি সেটা এনরিচড হবে, এবং সরকার সেটা আমরা যেটাকে বলি রিডিস্ট্রিবিউশন অফ ইকোনমিক ফ্রুট, যে আর্থিক যে ফলেটা সেটার পুনর্বন্টন আমাদের এখনও আছে, যা সোশ্যাল সেফটি নেট এবং আরও অন্যান্য যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, এগুলো নিয়ে হয়তো সুশাসন নিয়ে বিতর্ক থাকতে পারে, এগুলো আমরা মনে হয় নিয়ে কথা বলা আমাদের ঠিক না। হ্যাঁ, কিন্তু আমাদের তো এটা আরও বাড়াতে হবে। সেফটি নেটটাকে আরও যদি আমি প্রশস্ত করতে, আমি এটা প্রসারিত করতে পারি, তাহলে অধিক বেশি লোক লাভবান হবে, এবং এটা দেখে অন্যরাও কিন্তু করপ্রদানে উদ্বুদ্ধ হবে। আমাদের যে সমস্যাটা, যে আমাদের আসলে একটু মাইন্ডসেটের পরিবর্তন হওয়া দরকার। যে এখানে ওই জন এফ কেনেডির কথাটা সবাই বলে, তিনি বলেছিলেন যে আমাদের মাইন্ডসেট মানে কি ব্যক্তি পর্যায়ে মাইন্ডসেটের কথা বলছেন নাকি রাষ্ট্রের মাইন্ডসেট? না, আমি মানুষ ব্যক্তি সামাজিক মাইন্ডসেটেরও একটা ব্যাপার আছে, কারণ ওয়ান টু মেনি অ্যাপ্রোচ, তাই তো আমার আপনার সকলের সম্মিলিত চিন্তাটাই কিন্তু রাষ্ট্রীয় চিন্তা হিসাবে প্রতিফলিত হয়। সব ক্ষেত্রে কি হয়? সব ক্ষেত্রে হয়তো হয় না, অনেক ক্ষেত্রে হয়। তো আমাদের আরও সচেতনতা দরকার। এবং আরেকটা জিনিস যেটা, যে আপনি যেটা বলেছেন যে আমার যে টাকাটা দিচ্ছি সেটা যথাযথভাবে জমা হচ্ছে কি না, সেটা যদি আমি এনশিওর করতে পারি, আশ্বস্ত করতে পারি, এবং তারপরে সেটা যথাযথভাবে খরচ হচ্ছে কি না সেটা যদি আশ্বস্ত করতে পারি, তাহলে আমি নিশ্চিত যে মানুষের স্বতঃস্ফূর্তভাবে এই বিভিন্ন ধরনের ট্যাক্স পরিশোধ করার ইয়েটা, ভলান্টারি যে কমপ্লায়েন্সটা, এটার লেভেলটা অবশ্যই বাড়বে। এবং সেখানেও সুশাসনের বিষয়টা আমি মনে করি খুবই রেলেভেন্ট। আমি এ পর্যায়ে আপনার কাছে আসতে চাই যে আপনি বলছেন যে মানে আমি কি একটা বিষয় বলতে পারি? আপনি বললেন আপনি আওতা কি বাড়ানোর কোনো পরিকল্পনা আসলে কি করছে, যে ভ্যাটের আওতা কিভাবে? অবশ্যই আছে। আগে আপনার একটা বিষয় কথা বলি, আপনি বলেছেন আজ পর্যন্ত কোনোদিন ভ্যাট রিসিট পাননি। না, আমি পাইনি। আপনি এই পর্যন্ত কোনো পোশাক কিনে জীবনে হয়েছে যে কোনো পোশাক অথবা কিছু কিনেছেন সেটা পরবর্তীতে পরিবর্তন করেছেন? হ্যাঁ, এরকম অবশ্যই করেছেন। তো পরিবর্তন করার সময় কি আপনাকে কোনো রিসিট দেখানো লাগিয়েছে না? জি। আপনি কি জানেন ওইটাই যে ভ্যাট রিসিট? কিন্তু আমাকে তো এইটাই ভ্যাট রিসিট। অর্থাৎ আমরা যেটা মূসক চালানের কথা বলছেন, আপনি যেটা নিশ্চয়ই কোনো না কোনো মূসক চালানের কথা বলছিলেন, কোনো না কোনো পোশাক কিনেছেন, কিছু কিনেছেন যেটা পরবর্তীতে গিয়ে এক্সচেঞ্জ করেছেন, হয়তো এটা বদলে আরেকটা নিয়েছেন, তখন যে একটা রিসিট তো দেখাতে হয়েছে যে আপনার যে কেনার প্রমাণপত্র, এই কেনার যে প্রমাণপত্র, এটাই কিন্তু ভ্যাট রিসিট, এটা ক্রয় রসিদ। কিন্তু এটি কি সব, আপনি ধরেন শুধু জামা কাপড় বা গার্মেন্টস, কিন্তু অন্যান্য সব ক্ষেত্রে কি এটি করা হচ্ছে, এনশিওর করা? অবশ্যই করা হচ্ছে। আপনি ধরেন, আমি যদি বলি আমাদের সব, আমি এক ঢালাও করে বলতে পারি না যে আসলে আমাদের সবাই ভ্যাট দেয় না, এটা বলা যাবে না। আপনি নিশ্চয়ই খুব পরিপালন করে এরকম অনেক জায়গায় হয়েছে। আপনি কেএফসি, পিৎজা হাট, আমাদের যেগুলো একটু মানে ভালো মানে ক্রয় ক্ষমতার লোকজন যেখানে যায় নিশ্চয়ই খেয়েছেন। এখানে কিন্তু মানে ভিএটি তাহলে এটি কি একটি শ্রেণীর মধ্যে ঢুকে গেল কি, যে যারা ওই শ্রেণীর তারাই ভ্যাট দিবে, বা এই নিচে যারা আছে তারা? আরেকটা বিষয়, আমি গ্রামের মানুষকে ভ্যাট দেয়? হ্যাঁ, অবশ্যই দেয়। তারা কিভাবে সেটি ভ্যাট কিভাবে দেয়, এটাই আমি যদি একটু সহজ করে বলি। প্রথম কথা হচ্ছিল, আপনি যে জিনিসটাই কিনছেন যেখানে এমআরপি লেখা থাকে সেখানের ভিতরে কিন্তু ভিএটি ইনক্লুডেড, আলাদা করে আর দিতে হবে। পণ্যের থেকেই সরাসরি ওই দামটার ভিতরে ভিএটিটা ইনক্লুডেড, মানে ইনক্লুডেড আছে, ঠিক আছে, অন্তর্ভুক্ত আছে এটার মধ্যে। অর্থাৎ আমরা যদি বলি যে ভিএটির সিস্টেমটা তো আসলে যেহেতু আপনি যাই কিনছেন, যাই কনজিউম করছেন তার সাথে ইনক্লুডেড থাকে। এখন এইখানে হয়তো ভিএটি কত সেটা আপনার হয়তো আলাদা করে দেখছেন না, তবে বুঝতে পারছেন না। এটাই ইনডাইরেক্ট ট্যাক্সের বিউটি। আসলে সারা পৃথিবীতে ইনডাইরেক্ট ট্যাক্সটা এত জনপ্রিয় এই কারণে, কারণ ব্যক্তিগতভাবে আমি যে কেউ যদি বলি যে ইনকাম ট্যাক্স দেওয়াটা, এটা তার জন্য এক ধরনের মানুষের ভিতরে অ্যাভয়েডেন্স অথবা ভীতি কাজ করে। কিন্তু সহজভাবে যদি আমার ইনডাইরেক্ট ট্যাক্সের কথা বলি, এটার কালেকশন প্রসেসটা সহজ হচ্ছে। এটা যে পণ্য বা সেবার উপর এটা অর্পিত আছে অথবা প্রযোজ্য হবে, সেখানে আপনি এটা কনজিউম করলে অথবা কিনলে অটোমেটিক আপনি এটা পেমেন্ট করে দিচ্ছেন,
আপনি হয়তো বুঝতে পারছেন না। যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলি, বাংলাদেশে আপনি এখন যে কোনো প্রত্যন্ত অঞ্চলে যান, সেখানে দেখবেন যে সিমেন্টের দোকান আছে। স্যার মোবাইল টাইলসের- ফোনের হ্যাঁ, কথা, টাইলসের- মোবাইল টাইলসের ফোনের দোকান কথাটাই আছে। ধরি না, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এমন কি কোনো মানুষ আছেন যিনি মোবাইল ফোনে কথা বলেন না? তাহলে মোবাইল ফোনের এই টক টাইমের ভিতরে যেহেতু ভিএটি আছে, এই বাংলাদেশের 18 কোটি মানুষ ভিএটি দেয়। ভেটে দিন। খুব সহজ এবং এর থেকে আমার মনে হয় সিম্পল আর কোনো মানে প্রত্যেকটা উত্তর হতে পারে না। ক্ষেত্রেই তাকে ভ্যাটের মধ্যে সে আসছে। আমার অজান্তে আমি প্রত্যেকটার দিচ্ছি, মধ্যেই না, আপনার অজান্তে আপনি প্রত্যেকটার মধ্যেই না। দিচ্ছেন। যেমন আমি যদি বলি, এটার একটা ইন্টারন্যাশনাল ফিলোসফি আছে, সেটাকে লোকাল ডিজাইন করতে হয়। ইন্টারন্যাশনাল ফিলোসফি কি, কোনো এগ্রিকালচারাল গুডসের উপরে কিন্তু ভিএটি হয়, প্রাইমারি প্রোডাক্ট যেটাকে আমরা প্রাইমারি প্রোডাক্ট বলে। কিন্তু এটাকে নিয়ে যখন প্রসেস করবেন তখন এটার তখন উপরে এটি ভিএটি VAT হবে। জি। খুব স্বাভাবিক। মিষ্টি তেমনি পাকা আমের ভাবে- উপর নাই, কিন্তু যখন যখন জুস যে process করা হবে তখন process এটি- করা এছাড়া হবে। সমাজের যারা সুবিধা বঞ্চিত, যাদের আমরা একটা নির্দিষ্ট ক্রয় সীমার নিচে দারিদ্র সীমায় অবস্থান করছেন, ওই ধরনের লোকজন যেই ধরনের বিষয়গুলোকে কনজিউম করেন, সাধারণত সেগুলোকে সরকার অব্যাহতি দিয়ে রাখে। যেমন আমা- স্যান্ডেল আছে। আমাদের দেশে এরকম অনেকগুলো খাত আছে। তেমনিভাবে আমি আবার যদি বলি, সমাজ কল্যাণের জন্য যদি যদি সমাজ কল্যাণ ব্যবস্থার যেমন এতিমখানা আছে, আবার বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য মসজিদ, বিভিন্ন মাজার থেকে অনেক ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড করা হয়, এগুলো কিন্তু ভিএটি এক্সেম্পটেড করে দেওয়া আছে। অর্থাৎ এখানে বিষয়টা খুব ন্যায্যতার বিষয়ে যদি বলি, খুব সিম্পল, যে যাদের দেওয়ার মতো ক্ষমতা আছে তাদের থেকে ভিএটিটা নিয়ে যাদের দেওয়ার ক্ষমতা নেই তাদের পিছনে যদি আমরা খরচ করি, তাহলে তারাও একসময় সক্ষম হয়ে উঠবে। স্যার যেটা বলেছিলেন, রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। এ পর্যায়ে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সদস্য কাস্টমস ও ভ্যাট প্রশাসন। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ বশির রহমান, ACMA প্রথম সচিব, ভ্যাট পলিসি, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা। আমি এই পর্যায়ে মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে দিয়ে শুরু করতে চাই। ভ্যাট ব্যবস্থার বর্তমান চ্যালেঞ্জগুলো কি কি, আসলে কিভাবে দেখেন আপনি সেটি? প্রথমত হলো যে এটার নেট যেটা আমরা বলি, নেটটাকে আরো বিস্তৃত করা। যারা নেটের বাইরে আছে সেটি আমি বলছিলাম যে হ্যাঁ, এটার আওতা আরো তাদেরকে- কিভাবে হ্যাঁ, এবং বাড়ানো এই জন্য এই বছরে যে আমাদের প্রতি বছর একটা ভ্যাট ডে এবং ভ্যাট উইকের একটা প্রতিপাদ্য বিষয় থাকে, এবার হলো যে সময় মতো নিবন্ধন নেব, সঠিকভাবে ভ্যাট ভ্যাট দেব। অর্থাৎ আমি নিবন্ধন ছাড়া আমি কোন ব্যবসা শুরু করতে পারবো না। নিবন্ধন যখনই নেব, তার মানে আমি রাষ্ট্রের কাছে, আমার রাষ্ট্র জানলো যে আমি একটা ব্যবসা শুরু করলাম। এবং তারপরে দেখা গেলো কি আমি কি ভ্যাট প্রদানে বাধ্য কিনা আইন অনুযায়ী। যদি ভ্যাট প্রদানে বাধ্য হই, তাহলে রাষ্ট্র, যদি আমি না দিই, এটা কিন্তু আসলে সেলফ কমপ্লায়েন্স। যত আমরা প্রতিজনের পিছনে আমি একজন করে অফিসার দিতে পারবো না, একজন প্রত্যেকটি বিজনেস ইউনিটের পিছনে। এটা হলো স্বপ্রণোদিত যে কমপ্লায়েন্সটা, সেটা। তো প্রথমেই সে যখন ব্যবসা শুরুর আগেই এটা নিচ্ছেন, নিবন্ধনটা, রেজিস্ট্রেশনটা নিচ্ছেন, তার মানেই উনি কিন্তু কমপ্লায়েন্সের ক্ষেত্রে অলরেডি কিন্তু এক পা এগিয়ে গেলেন। তারপরে ওনার এটা হলো ওনার সেলসের উপর ডিপেন্ড করে এবং ট্যাক্স রেটের উপর ডিপেন্ড করে ওনার যেটা প্রদেয় হয় রাষ্ট্রীয় কোষাগারে, সেটি উনি প্রদান করবেন। এটা এবং এটা আমরা মান্থলি সিস্টেম আদায় করে এটা মান্থলি রিটার্নের মাধ্যমে উনি এটা দেবেন। এটাকে যে রিটার্ন সাবমিশনের ক্ষেত্রেও অনেক অভিযোগ আছে। হ্যাঁ, ম্যানুয়াল পদ্ধতিতে আমরা সেটাকে অটোমেটেড করতে চাই। এবং আমাদের যেই অনেক ক্ষেত্রে চালানগুলো এখনও ম্যানুয়াল, চালান। জি, মূল হলো আমি যেটা বুঝি যে এটাকে ফ্ললেস করতে হলে, অলমোস্ট ফ্ললেস করতে হলে অটোমেশনের কোনো বিকল্প নাই। এন্ড টু এন্ড আমাদের হাইব্রিড হলে হবে না, একটা অংশ ম্যানুয়াল, একটা অংশ অটোমেটেড, সেটা হলে হবে না। পুরো প্রসেসটা অটোমেটেড এবং
যে অন্যান্য যে ইনস্টিটিউশনগুলোর সাথে যেমন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন্টিগ্রেশনটা, অর্থাৎ আপনার কোনো কিছু কনসিল করার কোনো সুযোগ থাকবে না, আপনি বাধ্য হয়েই আমাদেরকে কমপ্লায়েন্ট হতে হবে। তো এই ধরনের কাজ কিন্তু চলছে আমাদের অনেকগুলো। হ্যাঁ, আমরা ভ্যাট চালু করছি, আমরা সরকারের যেটা আইবাস আইবাস প্লাস প্লাস যেটা, হ্যাঁ, এখন আপনার ফেক কোনো রেভিনিউ দেখানোর কোনো সুযোগ নেই, যে আপনার কৃতিত্ব দেখানোর জন্য আমি অনেক ভ্যাট আদায় করেছি, কারণ যেটা বাস্তবে জমা হচ্ছে সেটার সাথে আপনার রিকনসিলিয়েশন হচ্ছে। ভ্যাট ফাঁকি আসলে কিভাবে রোধ করতে বা ভ্যাট ফাঁকি কিভাবে দেয়? কিভাবে দিব সেটা থেকে আমি নেটটাকে একটু যে বেশি ভ্যাটটা যে খাতটা এটা একটু একটু ডিফাইন করে দিই, তাহলে অবশ্যই। এটা একটু আমাদের জন্য একটা পজিটিভ মেসেজ তো জনগণকে দিতে হবে। আচ্ছা, বলুন। আপনাকে যদি এই বিষয়টা আমি এভাবে বোঝাতে চাই যে আমি একটা পুকুরে বেশি পানি নিতে চাই, এটা দুটো উপায় আছে। একটা পুকুরটাকে আরো গভীর করতে হবে, আর নাহলে পুকুরটাকে বড় করতে হবে, সাইড থেকে বড় করতে হবে। হরাইজন্টাল, অর্থাৎ আমরা এটাকে হরিজন্টালি এক্সপানশন করতে পারি অথবা ভার্টিক্যালি এক্সপানশন করতে পারি। আমাদের এই ক্ষেত্র বাড়ানোর জন্য ভার্টিক্যালি এক্সপানশন মানে হচ্ছে যারা দিচ্ছেন তাদের উপরে আরো বেশি করের চাপ দিয়ে দেন, আর হরিজন্টাল হচ্ছিল আমার এটার স্কোপটাকে যত বেশি বাড়ানো যায়। আমাদের আপনাকে বলি, আমরা জাতীয় রাজস্ব বোর্ড অসম্ভব সম্ভাবনার একটা সন্ধিক্ষণে আছি। এই ভিএটি ব্যবস্থা এই দেশে যার দ্বারা প্রবর্তিত হয়েছিলেন তিনি ছিলেন একজন প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট, একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। আর এই মুহূর্তে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের যিনি মানে চেয়ারম্যান মহোদয়, উনিও একজন প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট, যে কারণে উনি এসেই আমাদের যে ভিএটির টোটাল ভিএটি না, নট অনলি ইন ভিএটি, পুরো এনবিআরেই রাজস্ব ব্যবস্থাটাকে দুটো বিষয়ের উপর উনি জোর দিয়েছেন। বলছেন পর্যাপ্ত এবং ন্যায্য, এবং এই পর্যাপ্ত এবং ন্যায্যতা এটা যদি এনশিওর করতে হয় তাহলে দুভাবে একটা জিনিস স্বাভাবিকভাবেই করতে হবে, সেটা হবে আপনার কমপ্লায়েন্স লেভেলটাকে বাড়াতে হবে, এবং আপনি যে কোনো জায়গায় যত বেশি কন্ট্যাক্টলেস হবে আমাদের এই সিস্টেমটা, হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্ট হবে না, তত বেশি এটা কমপ্লায়েন্ট হবে, এটা দুর্নীতি মুক্ত হবে। যে কারণে আপনি খুব দেখবেন এবার উনি সব কিছুকে অনলাইন অটোমেশনে নিয়ে যাচ্ছেন। আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু এবছর অনলাইনে দিতে হয়েছে। ঠিক তেমনিভাবে আমাদের ভিএটি সিস্টেমেও উনি যেই জিনিসগুলোর কাজ করেছেন এবং এখনও করছেন, সেটাতে আমি মনে করি যে দেশ একটা দীর্ঘমেয়াদে আমাদের এটা ফসলটা আসতে যেহেতু একটু সময় লাগবে, উনি ইমপ্লিমেন্ট করেছেন, বেশ কিছু ভালো ভালো প্রজেক্ট ইমপ্লিমেন্ট করেছেন, যেখানে পুরো এই ব্যবস্থাটা অনেকটাই অটোমেটেড হয়ে যাবে, যেখানে ইনভয়েস থাকবে, যেখানে পেমেন্টের ব্যবস্থা থাকবে, রিটার্ন হবে। এবং উনি বলেন যে আমি এই দেশের কর ব্যবস্থাকে দেখতে চাই এমন যে প্রতি মাসে যে রিটার্নটা সেটা সিস্টেম থেকে অটোমেটেডভাবে তার কাছে আসবে। উনি শুধু এখানে যদি কোনো ওনার মতামত থাকে তাহলে উনি এটাকে চেঞ্জ করবেন, আর নাহলে জাস্ট একটা টিক চিহ্ন দিয়ে এটা অটোমেটেড আবার সাবমিট করে দিবেন, এতটা সরল যেন হয়। আর বিষয়টা যদি আরেকটু অন্যভাবে বলি, যে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডটা অনেক বেশি ঢাকায় কেন্দ্রীভূত, এটাকে আমরা যত বেশি সারা দেশে ছড়িয়ে দিতে পারবো। আমরা এই ছড়িয়ে দেওয়ার বিষয়ে বেশ কিছু পলিসি ডিসিশন আমরা নিয়েছি, যেটাতে আমি বলতে পারি যে এখন যে নিবন্ধনের সংখ্যা, আপনারা আগামী বছরে এই নিবন্ধনের সংখ্যা অন্তত ন্যূনতম এখান থেকে অন্তত 5 থেকে 10 গুণ হয়ে যাবে। পলিসিগুলো কি কি, মানে আসলে এই যে আপনি বলছিলেন যে আপনার নতুন পলিসি নিয়েছেন, সেই পলিসিগুলো কি যা আসলে সব মানুষের এই পলিসিগুলো হচ্ছে আমাদের এই যে নিবন্ধন নেওয়ার বর্তমানে যে প্রসিডিউরগুলো আছে, এই প্রসিডিউরগুলোকে অনেক সরলীকরণ করে ফেলার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ আমার এই নিবন্ধন নিবেন উনি, এটা তো রাষ্ট্রের সাথে ওনার একটা কন্ট্রাক্ট হচ্ছে। এখন এই কন্ট্রাক্টের ভিতরে আপনি যত বেশি শর্ত রাখবেন, আপনার কন্ট্রাক্ট হতে তত দেরি হবে, আর কন্ট্রাক্ট করার জন্য যত বেশি আপনার সহজ সরল হবেন তত বেশি আপনার নতুন নতুন মানুষের সাথে কন্ট্রাক্ট হবে। তাই তো খুব স্বাভাবিকভাবে এখন রেজিস্ট্রেশন নেওয়ার যে প্রসেসটা আছে, এই প্রসেসটাকে একদম সিম্পলিফাই করে ফেলা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের এক ভিএটি সিস্টেমের বিভিন্ন ধরনের জটিলতা আছে, এটাকে রেটগুলোকে কমিয়ে নিয়ে এসে যত বেশি সরলীকরণ করা যায়, এবং মানুষ যেন এটাকে কোনোভাবে মানে এটাকে বলে ফেয়ারলেস কমিউনিটি ডেভেলপ করা, অর্থাৎ এই ভিএটি শুনলে যেন কেউ ভয় তৈরি না হয়,
এটার প্রতি যেন কোনো ধরনের মানুষের একটা গ্রিভেন্স তৈরি না হয়, সেরকম একটা প্রশাসনিক ব্যবস্থা তৈরি করার জন্য উনি কাজ করেছেন। আর ফাঁকি যেটা বলেছেন, যে কোনো ফাঁকির তৈরি হয় ওইখানেই যেখানে ফাঁকির সাথে আপনার একটি তথ্য আদান প্রদান অথবা নেওয়ার ব্যবস্থায় কোনো স্বচ্ছতা যেখানে থাকে, অর্থাৎ নন ট্রান্সপারেন্ট থাকলেই মানুষ কিন্তু তখন ফাঁকি দেওয়ার চেষ্টা করে। আপনাকে খুব স্বাভাবিকভাবে বলি, যদি 10 জন মানুষকে একসাথে বসিয়ে কিউবিকাল করে দেন, মাঝখানে কোনো ওয়াল না থাকে, সেখানে 10 জন যখন একসাথে অফিস করবেন, সেখানে কিন্তু আপনি সবাই কমপ্লায়েন্ট থাকবেন। কিন্তু এই 10টা মানুষকে আলাদা আলাদা রুম করে যদি সেপারেট করে দেন এবং সেখানে দেখার মতো মানে বাইরে থেকে দেখা না যায়, তখন সেখানে কিন্তু অস্বচ্ছ হলেই তখন নন ট্রান্সপারেন্ট কোনো কিছু তৈরি হওয়ার সম্ভাবনা হবে। এই কারণেই আমাদের ভিএটি সিস্টেম এবং কর ব্যবস্থাটাকে অটোমেশন অথবা কম্পিউটারকে নিয়ে আসা হচ্ছে, এই কারণেই যে যদি কোনো ব্যক্তি অথবা কোনো আমাদের অফিসার এমন কিছু করেন যেটা আইনের সাথে সংগতিপূর্ণ নয়, যেন সিস্টেম অটোমেটেড তাকে ডিটেক্ট করতে পারে। জি ধন্যবাদ। জি, আপনার কাছে আসতে চাই মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, যে এই ভ্যাট ফাঁকি রোধে কি কি আসলে পদক্ষেপ নেওয়া প্রয়োজন? আর আরেকটি যেটা বলছে যে এটির উদ্যোগগুলো কি আধুনিকরণে করার ক্ষেত্রে আপনাদের উদ্যোগগুলো আমি যে কথাটা প্রথমে বলেছি যে প্রত্যেকটা ট্রানজ্যাকশন, লেনদেনের তথ্য যাতে কোনোভাবে গোপন করা না যায় এবং সবাই এগিয়ে আসছে। আপনারা জানেন, আন্ডার দ্য সেম নেটওয়ার্ক, হ্যাঁ, আমাদের আরেকটা আছে প্রজেক্ট, যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো। সেখানে অনেকগুলো সরকারি সংস্থা কিন্তু ইন্টিগ্রেটেড হচ্ছে। যেমন ট্যাক্সের সাথে আমরা আবার ইয়ে করি, রিকনসিলিয়েশন হয়, আর তথ্যের আদান প্রদান হয়। যদি দেখা যাচ্ছে যে আমার কাছে এক ধরনের তার টার্নওভার দেখাচ্ছে, ইনকাম ট্যাক্সের কাছে আরেকটা দেখাচ্ছে, তখন কিন্তু এখানে ডিসক্রিপেন্সিটা এটা খুব সহজেই ধরা যাচ্ছে, হ্যাঁ, খুব সহজেই ডিটেক্ট করা যাচ্ছে। তো আসলে যেটা আমরা বলি, যন্ত্রে কিন্তু কোনো সাবজেক্টিভ জাজমেন্টটা নাই, সাবজেক্টিভলি কাজ করে। এবং আমরা এই জন্যই এই কম্পিউটারের সিস্টেমের উপর, অনলাইন সিস্টেমের উপর গুরুত্ব দিচ্ছি। আমাদের বিভিন্ন প্রজেক্টগুলো নেওয়া হচ্ছে এই কারণে, যেমন ই ভ্যাট আমি আগেও বলেছি। অর্থাৎ আমরা কোনো অবস্থায় ম্যানুয়াল সিস্টেমের উপর থাকতে চাই না। যত বেশি ম্যানুয়াল সিস্টেম হবে, তত বেশি কিন্তু এই ফাঁকির সুযোগ সৃষ্টি হবে। জি, ভ্যাট রাজস্বগুলো আসলে কিভাবে ব্যবহার করা হয়? এই যে আপনি দেখছেন, আমাদের প্রথম তো হলো যে গভর্নমেন্টের যে মেনটেন্যান্সের জন্য রাষ্ট্রের যেই আমার সেট আপ আছে, প্রায় 20 লক্ষ অধিক কর্মচারী সরকারের পেরোলে আছে, তাদের খরচ, বেতন, ভাতাদি, এটা কিন্তু খুব বেশি না। আমার টোটাল যে রাজস্ব আদায় হয় তার একটা ক্ষুদ্র অংশ, 20%-এর মতো। সাপ্লিমেন্ট করে দেবো, সমস্যা নেই। তারপরে আপনার যে আমাদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, তারপরে আমাদের সেফটি নেটওয়ার্কে, আমি যেটা সেফটি নেটের যে ব্যবহারটা হচ্ছে, যেমন বয়স্ক ভাতা, তারপরে আমরা বিভিন্ন খাতে সাবসিডি দিচ্ছি, এই কাজে ব্যবহার হচ্ছে। এবং আরেকটা বড় খাত যেটা, সেটা হলো ডেট রিপেমেন্ট। যে আমাদের রাষ্ট্রের যে দুই ধরনের, অভ্যন্তরীণ ঋণ এবং বৈদেশিক ঋণ, তার বিপরীতে যেই একটা হলো সুদ, আরেকটি হচ্ছে আপনার এই প্রিন্সিপাল অ্যামাউন্টের একটা অংশ যেটা শিডিউল অনুযায়ী দিতে হচ্ছে, সেটা পরিশোধ করা, এসব কাজেই খরচ। সো আমরা যদি রাজস্ব আদায়টাকে বাড়াতে পারি, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তাড়াতাড়ি ঋণটা পরিশোধ করতে পারবো, আমাদের দায়ভার কমে যাবে। অ্যাট দ্য সেম টাইম আমরা অভ্যন্তরীণভাবে বেশি বিনিয়োগ করতে পারবো, যেটা অধিকতর অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি করবে এবং অধিকতর রেভিনিউ জেনারেট করবে। জি, আমি মুশির রহমান কাছে আসতেছি, মানে ভ্যাট ব্যবস্থার প্রতি আসলে মানুষের আশ্বস্ত হবে কেন, মানে এটির প্রতি মানুষ কেন বিশ্বাসযোগ্য হয়ে উঠবে? প্রতিটি জনগণ এক একজন রাজস্ব কর্মী। এই কোনো প্রতিরোধ যদি আপনি করতে হয়, তাহলে কোনো দিন আইন দিয়ে কোনো কিছু প্রতিরোধ করা যায় না। প্রতিরোধ করতে হয় সমাজ ব্যবস্থা দিয়ে। আজকে আমাদের এই একই দেশের মানুষ দেখেন, ঢাকায় যখন গাড়ি চালায় তখন যেভাবে চালায়, এই ঢাকার ভিতর পাশে যখন ক্যান্টনমেন্টের ভিতরে যখন তিনি ঢুকেন, তখন কিন্তু তোমরা খুব সুশৃঙ্খলভাবে চালান। আমাদের কিন্তু আসলে আইনের কোনো সমস্যা নেই, সমস্যাটা আইনের প্রয়োগে। আপনি দেখেন খুব স্বাভাবিকভাবে উনি যখনই ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকছেন, উনি সচেতন হয়ে যাচ্ছেন। উনি সেখানে স্পিড লিমিটটা ক্রস করছেন না, কারণ উনি জানেন স্পিড লিমিটটা ক্রস করলে someone will be there, will ask me and পানিশ মি। তেমনিভাবে আমাদের এই ব্যবস্থাটায়
আমরা যখন বুঝতে পারবো যে আমি কোনো কিছু কনসিল করে আলটিমেটলি আমি এটাকে হাইড করতে পারবো না, তখন মানুষ এই কনসিলমেন্ট থেকে দূরে সরে আসবে। এবং এটা তখনই আসবে যখন একটা রাষ্ট্র যে কোনো কনসিলমেন্টের তথ্য স্বয়ংক্রিয়ভাবে পাবেন। তার আমাদের নতুন, আমি যে বললাম যে আমাদের যে কোনো উন্নয়নের জন্য ডিজিটাইজেশন আমরা কাজ করেছি, সেইখানে আমাদের এমন কিছু ব্যবস্থা আমরা আনছি যেখানে ক্রেতা এবং বিক্রেতা অর্থাৎ B2B যদি ট্রানজ্যাকশন হয়, বিজনেসম্যান টু বিজনেসম্যান, সেখানে দুইজনেরই যদি প্রপার রিপোর্টিং না হয় তাহলে ওনারা কোথাও না কোথাও থেকে সিস্টেম অটোমেটিকভাবে ডিটেক্ট করবে, মিসম্যাচ হবে। অর্থাৎ দুইজনের তথ্যকে ম্যাচিং করানো হবে। এবং এগুলো এই জন্যই করা হবে, আসলে দেখেন সার্বিক কর ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে করটাকে সহনীয় পর্যায়ে আনানোর চেষ্টা করা হবে। ওই যে পুকুরটাকে বড় করার কথা বলেছি না, যখন সাইড থেকে বড় করব তখন কিন্তু আস্তে আস্তে পানির চাপটা নিচে কমে আসবে। এই মানুষ তখনই আশ্বস্ত হবে যখন দেখবে এক পর্যায়ে রাষ্ট্র তার কল্যাণের জন্য অর্থ ব্যয় করার সক্ষমতা বাড়ছে, আরও বেশি আধুনিক চিকিৎসা ব্যবস্থা পাচ্ছে, আধুনিক শিক্ষা ব্যবস্থা পাচ্ছে, তখন সে কর দেওয়ার জন্য তত বেশি উদ্বুদ্ধ হয়ে আসবে। জি, আমাদের এই বিষয়ে আমি একটু বলি, আমার মনে হয় এখানে যে প্রেসের একটা বড় ভূমিকা আছে। আমরা যেটাকে বলি সোশ্যাল অডিটিং, জি, সামাজিক নিরীক্ষা, যে মানুষ যখনই প্রশ্ন করবে, গণমাধ্যম এই হ্যাঁ, বিষয়গুলো নিয়ে গণমাধ্যম বেশি এটা বেশি বেশি কাজ কাজ করা, মানুষের কাছে করবে, পৌঁছে দেওয়া। যে যথাযথভাবে আপনি যেটা বলছিলেন প্রথমে, চালান দেওয়া হচ্ছে কি হচ্ছে না, এগুলো নিয়ে যখন মানুষকে সচেতন করা হবে, তা আমি এটাকে বলি সোশ্যাল অডিটিং, সামাজিক নিরীক্ষা। হ্যাঁ, তখনই কিন্তু দায়বদ্ধতা বাড়বে এবং মানুষের মধ্যে অ্যাভয়েডেন্সের যে টেন্ডেন্সিটা, যে প্রবণতা, সেটা কিন্তু কমে যাবে। মানে এটি কি শুধু মানুষ বা গণমাধ্যম, এর বাইরেও তো নিশ্চয়ই যারা প্রশাসনে আছে তাদেরও তো দায়িত্ব, হ্যাঁ, যে তাদেরও সে আছে। আসলে আমি তো বলি, ঠিকভাবে যেমন আমি বাস্তবায়ন দিচ্ছে হ্যাঁ, কিনা। আমাদের ম্যানিং এর ক্ষেত্রে, জনবল পদস্থকরণের ক্ষেত্রেও আমরা নতুনভাবে চিন্তা ভাবনা করছি, যেখানে গুরুত্ব বুঝে, হ্যাঁ, যার পটেনশিয়াল বেশি, যেখানে যে সেক্টরের বা যেই অধিক্ষেত্রের, আমরা কিন্তু সেখানে আমাদের বেস্ট অ্যাভেলেবল অফিসারদেরকে আমরা কিন্তু সেখানে পদস্থ করছি। আমাদের এই যে পদায়নের যে নীতিমালা, সেক্ষেত্রেও আমাদের মাথায় যেটা কাজ করে, যে আমাদের মোটামুটি যাতে ইন্টিগ্রিটি ভালো, যাদের রেপুটেশন আছে, আমরা কিন্তু আপনি যদি দেখেন, হ্যাঁ, আমরা এই জিনিসটা ছড়িয়ে দিতে চাই যে অ্যাক্রস দ্য র্যাঙ্ক অ্যান্ড ফাইল আমাদের নিজেদের, যে যার যত বেশি ভার্চু, সে তত বেশি রিওয়ার্ডেড হবে, তাকে তত বেশি সম্মান করা হবে, তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। এটা কিন্তু আসলে আমি মনে করি দায়িত্ব। জি, এবং এই দায়িত্বের মাধ্যমে সে কিন্তু অন্যদের থেকে তাকে আলাদা করা হবে, যে না, হি ইজ মোর ভার্চুয়াস দেন আদার। এবং এটা আমরা চেষ্টা করছি, এটা প্রথমে আমাদের উইদিন দ্য ডিপার্টমেন্ট, দেন কমন পিপলের কাছে, যে আপনারা হয়তো জানবেন, পর্যায়ক্রমে জানবেন যে যারা ভার্চুয়াস, যারা ভার্চুকে মূল্যায়ন করে, ভার্চু ধারণ করার চেষ্টা করে, তাদেরকে কিন্তু আমরা মূল্যায়ন করছি, তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছি, যাতে আমাদের তারা ভ্যানগার্ড হিসাবে কাজ করতে পারে। জি, আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনাকে দিয়ে শেষ করতে চাই যে আমাদের কর ব্যবস্থা কি আসলে জনগণের জন্য আসলে কি ন্যায্য কিনা, এটা আমি একটু ছোটোভাবে বলি আপনাকে। আচ্ছা, আপনার কি খেয়াল আছে মাত্র 1 থেকে 1.5 বছর আগে আমাদের দেশে একটি বিশাল একটি পরিবর্তনের পরবর্তীতে কয়েকদিন আমরা রাতের বেলা কিছু কিছু জায়গায় মানুষ ঘুমাতে পারতো না এবং মহল্লা থেকে লোকজন জেগে জেগে পাহারা দিতে হয়েছে। এখন কি দিতে হয়? হয় না। আমরা অর্থাৎ রাতের বেলা যখন বাসায় ঘুমাতে যাই, দুটোভাবে নিরাপত্তা আসে। একটা হচ্ছে হলো আপনার বাসার দরজাটা আপনি হয়তো বন্ধ করে রাখেন, কিন্তু মহল্লার অথবা একটি পাড়ার যে একটি নিরাপত্তা, সেটা এইভাবেই থাকে এবং আপনি নিশ্চিন্তে ঘুমাতে যেতে পারেন। আপনি জানেন অবশ্যই কোথাও কেউ না কেউ আছে যিনি দায়িত্ব পালন করছে দেখে আমি এখন রাতে ঘুমাতে যেতে পারছি। অর্থাৎ আমরা যেভাবে বলি না কেন, হয়তো আমরা ফিল করি না যে রাষ্ট্র কোনো না কোনোভাবে রাতে আমার সেই ঘুমানোর নিরাপত্তাটা দিচ্ছে দেখেই নিশ্চিন্তে আমি ঘুমাতে পারছি। অন্তত রাত জেগে মহল্লায় মহল্লায় বাস নিয়ে জনগণকে তো দাঁড়িয়ে থাকতে হচ্ছে না নিরাপত্তার জন্য, যে ছিল আপনাকে বলছি। তেমনিভাবে আমরা ন্যায্যতা যদি বলি,
এই যে আমরা ঘুমাতে যেতে পারছি সেটার যে সিকিউরিটি সিস্টেম এটাতে এমনিতে হবে না, এটার জন্য একটা রিসোর্স দরকার আছে। এখন এইটা কল্যাণ একটি কন্টিনিউয়াস প্রসেস, এবং এইটাকে আমরা যদি বলি যে এটার আপনি জনগণের জন্য কি কি করতে চান সেটার জন্য একটা রূপরেখা আছে। আমরা রাষ্ট্রের সক্ষমতা যত বেশি বাড়বে, রাষ্ট্র জনগণের জন্য তত বেশি কল্যাণকর রাষ্ট্র হয়ে উঠতে পারবে। সেই সক্ষমতাটা আসলে কিভাবে বাড়ানো সম্ভব? সেটা কি শুধু ভ্যাট আর ট্যাক্স দেওয়ার মাধ্যমেই? সেটি দুভাবে হয়। আপনি যদি আপনার একটা শরীরকে কল্পনা করেন, আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা আপনার রাজস্ব, কিন্তু শুধু খেতে খেতে মোটা হলে আপনার কিন্তু সুস্বাস্থ্য না। তাহলে আপনাকে কি করতে হবে? সে খাবারের প্রপার ইউটিলাইজেশনের জন্য বলেছে আপনাকে ব্যায়াম করতে হবে, আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে সুস্থ থাকার জন্য। অর্থাৎ এই রাষ্ট্র এই অর্থের যত বেশি প্রপার ইউজ করবে, তখন সে জনগণের কল্যাণ, অর্থনীতি, নিরাপত্তা, বৈষম্য রোধ এবং একটি আধুনিক সমাজ ব্যবস্থায় যেই অ্যাট্রিবিউটসগুলো থাকে সেগুলোকে ধারণ করতে হয়, তখন ওই রাষ্ট্রটা তত বেশি জনগণের জন্য কল্যাণকর হয়ে ওঠে। একইভাবে সে একটি পরিপূর্ণভাবে সুস্থ শরীরের মতো একটা সুস্থ দেশ হয়ে ওঠে, একটা সক্ষম দেশ হয়ে ওঠে। ঠিক এরকমই সেটি কি আমরা হয়ে উঠতে পেরেছি, বা এটার প্রতিবন্ধকতাগুলো কি? আমি টাকা দিচ্ছি পানির জন্য, গ্যাসের জন্য টাকা দিচ্ছি, আমার সুয়ারেজ লাইনের জন্য টাকা দিচ্ছি, সিটি কর্পোরেশনকে টাকা দিচ্ছি, সবাইকে টাকা দিচ্ছি, কিন্তু আমার বেনিফিটটা কি, রিটার্নটা কি? রাষ্ট্র তো আমাকে সেই জায়গাটা আমাকে দিতে পারছে না। আচ্ছা, আমি একটা দেশের জন্য শুধুমাত্র দেশ থেকে টাকাটা যদি বাইরে না চলে যায়, তাহলে যদি চিন্তা করেন, আপনি তো শুধু বলছেন আপনি দিচ্ছেন, অপোজিটে কি একজন নিচ্ছেন আছে না? অর্থাৎ যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে একজন গ্রহণকারী এবং প্রদানকারী থাকে। এই দেশেই নিশ্চয়ই কেউ না কোনো শ্রেণী এই ব্যবসায়িক সক্ষমতা অর্জন করে এখন এই দেশকে উন্নত করে চলছে, দিন দিন আরও বেশি সক্ষম করে তুলছে, তাই না? যে কারণে আমাদের বর্তমান জাতীয় আয় এটা কিন্তু একটা ঈশ্বরীয় একটা পর্যায়ে গিয়েছে। আমি বলছি না যে এই দেশ সমস্যামুক্ত, কিন্তু এই দেশ সমস্যা যুক্ত হলেও এই দেশ পরিবর্তনশীল না অথবা অগ্রসরমান না, এটা কেউ বলবে না। তলাবিহীন ঝুড়ি থেকে আজকে আমরা পৃথিবীর 35তম অর্থনৈতিক দেশ, এবং যেটি 2041 সালের মধ্যে 15তম অর্থনৈতিক দেশে পরিণত হবে। এই দেশের মেইন রিসোর্স কিন্তু আসলে আমি বলেছি রিসোর্স নাই, আছে। পৃথিবীর সবচেয়ে দামি রিসোর্স এই দেশে খুব সস্তায় পাওয়া যায়, হিউম্যান রিসোর্স। এবং আমাদের এই রাষ্ট্র যত বেশি এই হিউম্যান রিসোর্সের উপরে ইনভেস্ট করে, এই রিসোর্স থেকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি তার রাজস্ব আদায়ের ব্যবস্থা করবেন, তত বেশি এই রাষ্ট্রের উন্নতি হবে, জনগণের উন্নতি হবে। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি সংক্ষেপে কিছু বলতে চান। আমি একটু সাপ্লিমেন্ট করি, একটু যোগ করতে চাই। সেটি হচ্ছে মূলত আমি যত বেশি আমার প্রোডাক্টিভ যে খাতগুলো, যেমন শিক্ষা খাত, আমার স্বাস্থ্য খাত, আমার ইভেন প্রতিরক্ষা খাত, আমি যত বেশি বিনিয়োগ করতে পারবো, আমি রিটার্ন তত বেশি পাবো। এবং আপনি যদি যে কোনো রাষ্ট্রের ইকোনমিক ডেভেলপমেন্ট হিস্ট্রি দেখেন, হাঁটি পা দিয়ে কিন্তু শুরু হয়। আজকে যে মার্কিন যুক্তরাষ্ট্র 300 বছর আগে তো এখানে ছিল না, বা চায়নার কথা বলি, আরও বেশি রেলেভেন্ট চায়নাতে, কোরিয়াতে 60 বছর আগে আমার মনে হয় তাদের আর আমাদের অবস্থা অলমোস্ট কাছাকাছি ছিল। কিন্তু তারা যে কাজটা করেছে, হিউম্যান রিসোর্স ইন দ্য ফর্ম অফ আপনার কি বলা যায় যে শিক্ষা, এডুকেশনে তারা হিউজ ইনভেস্ট করেছে, তারা স্বাস্থ্য খাতে ইনভেস্ট করেছে, এবং সেটার কিন্তু বেনিফিটটা তারা পাচ্ছে। শিক্ষা সবচেয়ে দীর্ঘমেয়াদী, আপনি ইনস্ট্যান্ট পাবেন না, রিটার্ন পাবেন না, কিন্তু সবচেয়ে বিগ রিটার্ন সেটা পাবেন যদি আপনি কোয়ালিটি এডুকেশনে যদি আপনি ইনভেস্ট করতে পারেন। লাইকওয়াইজ আপনি যদি স্বাস্থ্য খাতে যদি আপনি ইনভেস্ট করতে পারেন, তাহলে সেটা কিন্তু আপনার দীর্ঘমেয়াদে একটা সুফল পাওয়া যাবে। এবং আপনি দেখেন এখন এই যে মালয়েশিয়ার মতো দেশ, আমেরিকা থেকে সেখানে লোকজন এসে চিকিৎসা নিচ্ছে, আমরা কিন্তু উল্টো রথে। না, আমরা আমাদের গড় আয়ু স্যার কোনো এক সময় আপনি যদি 56 বছর ছিল, এখন 73 ইয়ার্স আমাদের গড় আয়ু। সেগুলোর অনেকগুলো কারণ আছে, অগ্রসরমান। আমরা হয়তো এবং উই ক্যান গো ফার অ্যাওয়ে, আমরা অনেক দূর যেতে পারি, লং ওয়ে টু গো, আমি এটা বলবো। অনেক, শুধু সবাইকে রাষ্ট্রে গ্রহণ করতে হবে, একটু বিশ্বাস করতে হবে,
মানে যে মানসিকতাটা একটু মানসিকতা যে আমি দিই, আমি দিলে আমি পাবো, হয়তো একটু দেরিতে পাবো। আমি যেটা বললাম যে আপনি আপনার এটা সন্তানের পিছনে মানুষ কত বছর খরচ করে, তারপরে সে রিটার্ন দেওয়া শুরু করে অনেক পরে। তো শিক্ষা, স্বাস্থ্য, আমি কয়েকটি বড় মানে গুরুত্বপূর্ণ সেক্টরের কথা বলছি, কোনো সেক্টরই কম গুরুত্বপূর্ণ না। ইভেন প্রতিরক্ষা কোনো অংশে কম গুরুত্বপূর্ণ না। কারণ আপনার এবং আইন শৃঙ্খলা যদি আপনার সোশ্যাল অর্ডার যদি না থাকে, সেখানেও তোমার ইকোনমিক ডেভেলপমেন্ট হবে না, আপনার সেখানে শিল্পায়ন হবে না, আপনার সেখানে যে পুঁজির কোনো যদি আপনার নিশ্চয়তা না থাকে, সম্পদ ভোগের আপনার লেজিটিমেট সম্পত্তি আপনার নিজের অধিকারে রাখার যদি কোনো নিরাপত্তা না থাকে, তাহলে তো সেখানে আপনার ওয়েলথ জেনারেট করবে না। সো একটা অর্ডার সোসাইটির জন্য কিন্তু এটাকে আমার খুব দরকার। সুন্দর করে এভাবে বলা যায়, আমরা যদি একটা গাড়িকে কল্পনা করি এবং গাড়ির চাকাকে কল্পনা করি, এই রাষ্ট্রের ধরেন আয় বৈষম্য বেড়ে গেলে কি হয়? একটা গাড়ি কল্পনা করুন তো, একটা চাকা অনেক বড়, আরেকটা চাকা ছোট, আরেকটা চাকা মাঝারি, গাড়িটা কিভাবে চলবে? আর একটা গাড়ি কখন সবচেয়ে দ্রুত চলবে? যখন চারটা চাকা সমান হবে। তেমনিভাবে একটা রাষ্ট্রে কর ব্যবস্থা এবং ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ করতে হয় এই চাকাগুলোকে সমান রাখার জন্য, যেটা দ্রুত গতিতে আগাতে পারে। নাহলে একটা চাকা অনেক বড় হয়ে যাবে, একটা চাকা ছোট হবে, এই গাড়ি কখনো খুব দ্রুত আগাবে না এবং সুন্দর করেও আগাবে না। জি, আপনাদের মাধ্যমে আমরা অনেক কিছু আজকে জানতে পারলাম। নিশ্চয়ই দর্শকরাও বিষয়টি অনেক কিছু জানতে পেরেছেন আপনাদের মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, দর্শক আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।